দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে যারা আমাদের শুনছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং আদাব, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি কর্তৃক আয়োজিত আমাদের অনলাইন ভিত্তিক নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গণ্ডির বাইরে ৩১তম। দর্শক মন্ডলী, আপনাদের সবার সাথে আজকের পুরোটা সময় জুড়ে আমি আছি সঞ্চালক হিসেবে নিশাত জাহান চৌধুরী। আমাদের আজকের পর্বের মূল প্রতিপাদ্য বিষয় হলো এনেস্থেশিয়া, অ্যানালজেসিয়া এবং ইন্টেনসিভ কেয়ার মেডিসিনের পথযাত্রা। দর্শক মন্ডলী, মেডিকেলের এই শাখাটি আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই অস্ত্রোপচার সহ বিভিন্ন সাময়িক ব্যথা উপশমের ক্ষেত্রে আমাদের এর দ্বারস্থ হতে হয়। তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া এবং ইন্টেনসিভ কেয়ার মেডিসিন এই বিভাগটি উন্নত হচ্ছে এবং আধুনিক হচ্ছে দিনকে দিন। এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এরই প্রেক্ষাপট থেকে সম্পূর্ণ নতুন একটি কোর্স অন্তর্ভুক্ত করেছে অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া এবং ইন্টেনসিভ কেয়ার মেডিসিনের উপরে। তো আজকে এই মাইলফলক স্থাপনের পেছনের গল্প আমরা জানবো, এর নানা অভিজ্ঞতার কথা জানবো এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অ্যানেস্থেশিওলজিস্টের অবস্থান সম্পর্কে আমরা জানবো। তো আজকের এই পুরোটা আলোচনা জুড়ে আমাদের সময় দিতে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডাক্তার AKM আখতারুজ্জামান স্যার, অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া এন্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিন। উনি সভাপতিত্ব করছেন সাউথ এশিয়ান রিজিওনাল পেইন সোসাইটি। স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ নিশাত, তোমাকে এবং তোমার টিমকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। স্যার ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। এবং দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে জানাতে চাইছি আমাদের গণ্ডির বাইরে অনুষ্ঠানটি আসলে আয়োজিত হয় প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার রাত ৯টায় প্ল্যাটফর্মের অফিসিয়াল ফেসবুক পেজ চ্যানেল H1 এবং ইউটিউব চ্যানেল থেকে। এবং প্রতিবারই আমাদের মাঝে এমন সব ব্যক্তিত্ব উপস্থিত থাকেন যারা নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে স্থাপন করে গিয়েছেন বা যাচ্ছেন মাইলফলক। তো আজকে আমাদের সাথে এমনই একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যার আমাদের সাথে আছেন। উনি আমাদের সাথে অনেক কথাই আজকে শেয়ার করবেন, অনেক জানা অজানা গল্প জানা হবে, স্যারের কাছ থেকে অনেক তথ্য আহরণ হবে। আশা করি আমার সাথে সাথে আপনারাও আলোকিত হবেন। তো দর্শক মন্ডলী, আপনারা চাইলেও আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে আলোচনায় যোগ দিতে পারেন। আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্যারের কাছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমাদের অতিথির কাছে। এবং দর্শক মন্ডলী, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে সাথে লাইভটি অন্যরাও দেখার সুযোগ পান। তো আর কথা না বাড়িয়ে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাবো। স্যার, আপনার ব্যস্ত সময় আমরা জানি, আপনি আমাদের সময় দিচ্ছেন এবং আপনার প্রতি আমরা এর জন্য কৃতজ্ঞ। তো স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইবো বর্তমানে বাংলাদেশের যে মেডিকেল শিক্ষার্থী এবং নব্য ডাক্তার যারা আছেন, নতুন ডাক্তাররা, তাদের প্রেক্ষাপট থেকে যে এই সম্পূর্ণ নতুন একটি কোর্স আমাদের যুক্ত হয়েছে। তো বাংলাদেশে যদি অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া এবং ইন্টেনসিভ কেয়ার মেডিসিনের উপর কেউ যদি কেরিয়ারটা করতে চায় তাহলে তাদের কি কি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে তাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন স্যার। ধন্যবাদ নিশাত, তোমাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং তুমি এবং তোমাদের টিমকে। আমি প্ল্যাটফর্মের এই অনুষ্ঠানে তোমাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। দেখো যে মেডিকেল প্রফেশনে আমরা সবাই এসেছি, আমরা কিভাবে আসলাম এবং আমরা একটি নতুন যুগের সূচনা করার জন্য কিন্তু তোমাদের চলে এসেছি। দেখো যে এই যদি আজকের এই COVID-19 প্যান্ডেমিকের কথা চিন্তা করি, আজ থেকে 2 বছর আগে কিন্তু আমরা চিন্তা করতাম না। হ্যাঁ, এরকম একটি প্যান্ডেমিক বিশ্বে বিভিন্ন সময়ে আবির্ভূত হয়ে থাকে এবং হয়ে এসেছে কিন্তু চিকিৎসকদের সাহস, চিকিৎসকদের একগ্রতাতে আমরা কিন্তু সেই প্যান্ডেমিককে জয় করেছি। যেভাবে আমরা জয় করেছিলাম ৭১ মুক্তিযুদ্ধ। এভাবে শুরু করি। এই প্যান্ডেমিককে যদি শুরু করতে চাই, এখানে একজন অ্যানেস্থেসিওলজিস্টের ভূমিকা কি হতে পারে? তোমরা সবাই জানো যে ভাইরাসটি এসেছে সেই ভাইরাসে দ্বারা আক্রান্ত হলে আমরা তার একটি অংশ আমাদের হসপিটালাইজড হতে হয় এবং তার যে অংশটি আছে তার একটি অংশ আবার ক্রিটিক্যাল কেয়ার অথবা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কিন্তু সেবা লাগে। এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটটি অ্যানেস্থেসিওলজি বিভাগের একটি ওতপ্রোতভাবে জড়িত একটি সাব ইউনিট বা একটি ইউনিট। যেমন ধরো অ্যানেস্থেসিয়া যে বিভাগটি আমার নামের আগে কিন্তু বলেছিল যে অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ। তার মানে
এই বিভাগটি ৩টি কম্পোনেন্ট, যেটি একটি হচ্ছে অ্যানেস্থেসিয়া, যেটা আমরা একটি অপারেশন পূর্ববর্তী অবস্থায় লাগে। দেন ইজ অ্যানালজেসিয়া, দ্যাট ইজ পেইন মেডিসিন, এবং তারপরেই যেটা আসে সেটি হচ্ছে একটি ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন। অতএব একজন চিকিৎসকের জন্য যে চ্যালেঞ্জ অথবা একজন রোগীর যে চাওয়া পাওয়া, তার সমস্ত কিছুই এই বিভাগটি থেকে দেয়া সম্ভব। যেমন আমি বলে থাকি এভাবেই যে অ্যানেস্থেসিওলজি বিভাগের যে চিকিৎসকরা কাজ করেন, সেই চিকিৎসকরা তাদের যেমন অনেকগুলো হাত থাকে, সেই চিকিৎসকের ইউজুয়ালি আমাদের দুটো চোখে দেখি, কিন্তু একজন চিকিৎসক যে একজন অ্যানেস্থেসিওলজিস্ট, তার একটি থার্ড আই যেটাকে আমরা বলি, তার সেন্স, কমন সেন্সকে নিয়ে দেখার চেষ্টা করে। কেন সে দেখা এই থার্ড আইকে নেওয়ার চেষ্টা করে? থার্ড আইটি এইরকমই যে আমি কোনো ঘটনা ঘটার আগে একজন অ্যানেস্থেসিওলজিস্ট কিন্তু তার এটা প্রেডিক্ট করে ফেলে যে এটা হতে পারে এই জায়গাটাতে। অতএব যখনই আমি থার্ড আইকে যখন আমি কাজে লাগাবো, তখনই কিন্তু সেই ঘটনাটি ঘটার পূর্বেই আমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটি আমরা নিতে পারবো। যেমন এই প্যান্ডেমিক থেকে চিন্তা করি। প্যান্ডেমিকে যদি আমরা একজন অসুস্থ হওয়ার রোগীর কথা চিন্তা করি, কিন্তু তার আগেই যে প্যান্ডেমিক থেকে আমরা রক্ষা পাওয়ার যে সেবাগুলো, সেই সেবা অথবা যে স্বাস্থ্যবিধিগুলো, সেগুলোকে আমরা মেনে চললেই অনেকটা হলেও রক্ষা পেতে পারি। যেমন আমি যদি বলি যে মাস্ক ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, অথবা আমি ভ্যাকসিনেশন করা। একজন অ্যানেস্থেসিওলজিস্ট এইভাবেই একটি সাবজেক্ট, যে সাবজেক্টটি বেসিক্যালি একটি স্কিল বেসড, একটি সায়েন্স বেসড একটি সাবজেক্ট। এবং আমি এভাবে বলি, যখন আমরা রান্না করি, আমরা সবাই হয়তো কম বেশি রান্না করি, এবং তোমরা সবাই রান্নার সঙ্গে জড়িত থাকো অনেকেই। এবং এই রান্না করার সময় যে উপকরণ নিয়ে আমরা করি, যে মশলা এবং যে আমাদের উপকরণগুলো থাকে, সেই উপকরণগুলোকে দিয়ে এক একজনের রান্না কিন্তু একরকম হতে পারে। এবং এই অ্যানেস্থেসিওলজি বিভাগটি একটি সায়েন্স অ্যান্ড আর্টকে মিলিয়ে তৈরি হয়। অর্থাৎ এখানে দেয়ার অনেক কিছু আছে, এবং একজন মানুষের জীবন রক্ষার জন্য যে ধরনের স্কিল দরকার, তার প্রতিটি স্কিল একজন অ্যানেস্থেসিওলজিস্টের থাকতে হয়। সেই আমি যদি বলি থাকি যে অ্যানেস্থেসিওলজিস্টের হতে হবে একজন ক্ষিপ্র, দ্যাট ইজ তার সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা করার কোনো জায়গা নেই। কারণ এই দ্বিধা যখনই সে থাকবে, তখনই আমি কোনো সিদ্ধান্ত গ্রহণে একটু দেরি হলেই আমরা কিন্তু সেই রোগীটাকে হয়তো ভালোভাবে চিকিৎসা করতে পারবো না। অতএব এই জায়গাটি আমরা একটি জায়গায় আসে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সিদ্ধান্ত নিতে হয় কিন্তু একটি এভিডেন্স বেস, একটি সায়েন্স বেস। এবং একজন চিকিৎসক হিসেবে, একজন অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে এই সায়েন্সকে মূল্য করে থাকে। আপনারা দেখুন যে এই বিভাগে অনেক যন্ত্রপাতি ব্যবহার হয়ে থাকে, মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার হয়ে থাকে। অথবা আমাকে ফিজিক্স জানতে হবে, আমাকে ম্যাথ জানতে হবে, আমাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। একজন অ্যানেস্থেসিওলজিস্ট একজন সফল মানুষ হতে পারে আসলে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। স্যার, জানতে চাইবো যে এত বড় একটা উদ্যোগ, একটা নতুন কোর্স, সম্পূর্ণ নতুন কোর্স অন্তর্ভুক্ত করা, তো এর পেছনের গল্পটা জানতে চাইবো স্যার আপনার কাছ থেকে। কোনো নির্দিষ্ট কোনো কারণ ছিল কি না, বা এর পেছনে কি উদ্দেশ্য ছিল, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করতে চান। ধন্যবাদ। আসলে অবশ্যই এর ভিতরে তো একটু গল্পর পিছনে গল্প থেকেই থাকে। যেমন আমি যদি বলতে পারি, আমি কিভাবে অ্যানেস্থেসিওলজিস্ট হলাম। আমি যখন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, ওই সময় আমার শিক্ষক লেট অধ্যাপক সাদানুর ইসলাম চৌধুরীর সংস্পর্শে আসি। আমি যখন ৩য় বর্ষে পড়ি, তো ওই সময় তার স্যারের সংস্পর্শে আসি। স্যারের যে ব্যক্তিত্ব, স্যারের যে অসাধারণ গুণাবলী, এবং একজন ছাত্রকে কাছে টেনে নেওয়ার যে অসম্ভব, আমি কি বলবো এটাকে, তার যে বন্ধু সুলভ যে আচরণ, একজন শিক্ষক সুলভ আচরণ, আমাদের একটি অভিভাবক সুলভ যে আচরণ, তাকে আমাকে আকৃষ্ট করে ফেললো। এই জন্যই কিন্তু আমি আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরের দিনই, সেই 1990 সালের 7ই জানুয়ারি আমার ইন্টার্নশিপ শেষ হলো। আমি জয়েন করলাম 8ই জানুয়ারি অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক সাদানুর ইসলাম চৌধুরীর নেতৃত্বে। স্যার বাংলাদেশে ব্যথা চিকিৎসার জন্য, ব্যথার চিকিৎসার জন্য উনি কিন্তু চিকিৎসকদের সংগঠিত করার চেষ্টা করলেন স্যারের নেতৃত্বে। এবং আমার আরেক শিক্ষক অধ্যাপক কাজী মেজবাউদ্দিন ইকবাল স্যার, আল্লাহর রহমতে এখন আমাদের মাঝে আছেন। স্যার ওনারা শুরু করলেন বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন, সেই 1997 সালে।
আহ, আমি একেবারে নবীন একজন চিকিৎসক হিসেবে তার মেম্বার হয়ে গেলাম। তারপর থেকেই স্যারের যে একাগ্রতা এবং তার স্যারের সংস্পর্শে এসে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করার চেষ্টা করলাম। সেই 1992 সালে আমি জাপান গেলাম পেইনকে নিয়ে একটি কোর্স করার জন্য, ফেলোশিপ ট্রেনিং করার জন্য। তখন থেকে মনে হতো যে আমরা কি বাংলাদেশে কিছু করতে পারবো না। দেশে এসে আমি জয়েন করলাম বারডেম হসপিটালে। সেই বারডেম হসপিটালে আরেকটি ইতিহাস। আমি ওখানে পেলাম আমার শিক্ষক হিসেবে অধ্যাপক মঞ্জুর হোসেন মুস্তফা স্যার। এই বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনের একজন প্রতিষ্ঠাতা সদস্যের 11 জনের একজন। স্যার কাছ থেকে শিখলাম আবার তার সহকর্মীকে, তার স্টুডেন্টকে নিজের করে নেওয়ার, ছেলের মতো করে নেওয়ার একটা স্যার প্রায় আমাকে যেভাবে আদর করে এবং ইয়ে করে করতেন, এবং স্যারের কাছ থেকে আমি শিখেছি আসলে একজন শিক্ষক, একজন চিকিৎসক কতটা হিউম্যান হতে পারে, কতটা মানবিক হতে পারে। 1999 সালে আমি আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানেস্থেশিয়ার সহকারী অধ্যাপক হিসেবে, এবং এখানে এসে আমি আবার সরাসরি আসলাম আমার আরেক শিক্ষক, আমার আরেক মেন্টর অধ্যাপক কাজী মেজবাউদ্দিন ইকবাল। কাজী মেজবাউদ্দিন ইকবালও এই বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনের প্রতিষ্ঠা সদস্যের একজন। স্যারের সংস্পর্শে তদন্তন এই ডিপার্টমেন্টের নাম ছিল ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেসিওলজি। স্যার এই ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করে অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন হিসাবে চালু করলেন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি হওয়ার পর থেকে। তারপরেই আমাদের পদযাত্রা। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি পেন আউটডোর শুরু করলাম। আমার আরেক সহকর্মী অধ্যাপক জোনায়েদ শফিক, উনি তার আগে থেকেই এখানে পেন ক্লিনিক শুরু করলেন 1993 থেকে। অধ্যাপক সাধারণ সামর চৌধুরীর সঙ্গে আরেকজন কাজ করতেন, ডক্টর লুৎফুল আজিজ। তাহলে আমরা এই ট্রায়ও শুরু করলাম কিভাবে বাংলাদেশের পেইন মেডিসিনটাকে সামনে নিয়ে যাওয়া যায়। আমরা এগিয়ে গেলাম। 2003 সালে আমরা আবার প্রতিষ্ঠা করলাম সাউথ এশিয়ান রিজিওনাল পেইন সোসাইটি, যার আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম এবং আজকে এই অর্গানাইজেশনের সভাপতির দায়িত্ব পালন করছি। এই সার্ক কান্ট্রিজের পেইন সোসাইটির যে আছে, পেইন সোসাইটির যে একটা অর্গানাইজেশন আছে আমাদের, সাউথ এশিয়ান রিজিওনাল পেইন সোসাইটি। আমাদের কাজ ছিল প্রতি 2 বছর পর পর একটি করে কনফারেন্স অ্যাটেন্ড করা এবং কনফারেন্স অর্গানাইজ করা। আমরা দেখলাম এই কনফারেন্সগুলোতে দিন দিন আমাদের জুনিয়র চিকিৎসকরা, আমাদের যারা ট্রেনি চিকিৎসকরা, তারা সব পার্টিসিপেট করা বেড়ে করছে। আমি যদি একটা স্ট্যাটিস্টিক্যাল চিন্তা করি, 2006 সালে সেই সার্ক পেইন কনফারেন্স যখন শুরু হলো, তখন মাত্র অ্যাটেন্ডেন্স ছিল প্রায় 130 কি 132 জনের মতো। ট্রেনি ছিল হয়তো 30 থেকে 40 জন। কিন্তু 2018 সালে আমি সভাপতির দায়িত্ব নিয়ে যখন এই কনফারেন্সটি করলাম, আমাদের পার্টিসিপেন্ট হলো প্রায় 350, এবং তার প্রায় 175 থেকে 180 জন হচ্ছে আমার নবীন চিকিৎসক। তার মানে নবীন চিকিৎসকদের এই বিষয়ে ব্যথা বিশেষজ্ঞ হওয়ার জন্য আগ্রহ দিন দিন বাড়তে থাকলো। পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু এই সময় শুরু হলো এই সার্টিফিকেট কোর্স অথবা পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলো চালু করা। আমি যেমন ফেলোশিপ করে আসলাম 1992 জাপান থেকে, তারপরও আর কিছু করা সম্ভব হয়নি। আমি এই বিভাগের দায়িত্ব নেওয়ার পর শুরু করলাম সবার সঙ্গে কথা বলা। আমরা আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, আমার বন্ধুবর প্রো ভাইস চ্যান্সেলর একাডেমি অধ্যাপক এ কে মোশাররফ হোসেন, এবং আমার বড় ভাই ডিন সার্জারি ফ্যাকাল্টির অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। এই কয়েকজন চিকিৎসক আমাকে যে সহযোগিতা করলো, এটা কোনোদিন ভোলার নয়। আর এর নেপথ্যে যারা কাজ করলেন তারা হচ্ছে আমার সহকর্মীরা, এই আমার বিভাগের সহকর্মীরা, আমার অ্যানেস্থেসিওলজির অন্য অন্য প্রতিষ্ঠানের সহকর্মীরা আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমাকে এটাকে সমৃদ্ধ করার জন্য, আমার যে কোর্স কারিকুলামটি তৈরি করার জন্য সহযোগিতা করেছে। আমার বাইরের বন্ধুরাও কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, বিশেষ করে জাপান সোসাইটি অফ পেইন মেডিসিনের তাদের যে প্রেসিডেন্ট প্রফেসর ওগাওয়া, উনি আমাকে অনেক বেশি সহযোগিতা করেছেন। ভারতের অধ্যাপক জিপি দুরেজা সহযোগিতা করেছেন আমাকে, ইউকে থেকে ডক্টর ভেক্টর মেন্ডিস।
ডক্টর ভিক্টর মেন্ডিস আমাদের যারা নবীন পেইন ফিজিশিয়ান তাদের খুবই প্রিয়, এবং সে প্রতি বছরই আমাদের এখানে এক সপ্তাহের জন্য আসেন আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য। এই থেকে শুরু হলো আমাদের ফ্যাকাল্টি, একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমেই এই কোর্সটি, যেটি অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম ইন পেইন মেডিসিন শুরু হলো। জানি না এই কতটা সফলভাবে আমরা এটা পরিচালনা করতে পারবো। তখন অবশ্যই সকলের সহযোগিতায় এটি একটি সফলতম কোর্স হিসেবে বাংলাদেশে এগিয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এত বড় উদ্যোগ, আমরা জানি, আপনার কথা থেকেই জানি যে কোর্সটা আসলে অন্তর্ভুক্ত করাটা সফল হয়েছে। তো সফল হওয়ার পর আপনাদের অনুভূতি কি ছিল, বা আপনার অনুভূতিটা কি ছিল, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন স্যার। কারণ একটা এত বড় আমাদের উদ্যোগ নেওয়া তো সহজ কথা না, এর উপর এটার সফলভাবে এটা বাস্তবায়ন করা। তো এরপর আপনার অনুভূতিটা কি ছিল, যদি একটু বলতেন স্যার। প্রথমেই তো অবশ্যই ভালো লাগবে, কারণ যেহেতু একটি স্বপ্ন বাস্তবায়ন হলে অবশ্যই ভালো লাগবে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, এবং যারা সাহায্য করেছে তাদেরকে অবশ্যই শুকরিয়া আদায় করা তাদের কাছে, এটিতে একটি থাকবেই। কিন্তু এর পিছনে কিন্তু আরো ভয় থেকে যায়, যে দায়িত্বটা আমরা নিলাম সেই দায়িত্বটা আমরা যথাযথভাবে পালন করতে পারবো কিনা। বিশেষ করে আমাদের আমরা জানি যে শুধুমাত্র এই কোর্সে আমরা 5 জন ট্রেনিকে নিতে পারবো প্রতি বছরে, এবং সেই 5 জন ট্রেনির মধ্যে 2 জন গভর্নমেন্ট ট্রেনি, 2 জন প্রাইভেট ট্রেনি এবং 1 জন আমাদের ইউনিভার্সিটি ট্রেনিকে নিতে হবে। 5 জন ট্রেনি। কিন্তু আমার যদি চিন্তা করি, অনেক ছেলে মেয়ে আমার এই জায়গায় আসতে চায়, পেইন মেডিসিনের কোর্সে আসতে চায়, ফেলোশিপ করতে চায়, তাদেরকে আমরা কিভাবে সাহায্য করবো? এটি হচ্ছে আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমরা বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন অথবা সাউথ এশিয়ান রিজনাল পেইন সোসাইটি আমরা চেষ্টা করছি আমরা এরকম একটি ডিপ্লোমা ইন পেইন মেডিসিন আর করা যায় কিনা সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি অচিরেই হয়তো এরকম একটি ডিপ্লোমা ইন পেইন মেডিসিন প্রোগ্রাম চালু করা যাবে, এবং তখন অনেক ছেলে মেয়ে এখানে জয়েন করতে পারবে, এবং আমাদের দেশের যে ব্যথার চিকিৎসার যে জটিলতা অথবা এভিডেন্স বেস চিকিৎসা দেওয়ার যে জটিলতা সেটি হয়তো কোনোদিন আমরা আলোর মুখ দেখবো। কারণ আপনি জানেন যে এই বিষয়ে যদি একজন ডক্টরকে যদি চিন্তা করি, বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই যে পেইন মেডিসিনের যে বার্ডেন, অথবা একজন রোগী যখন ডাক্তারের কাছে যান তার প্রথমেই যে কমপ্লেনটি করার চেষ্টা করেন ব্যথা নিয়ে যান, এবং আমাদের বয়স যত বাড়ছে, আমাদের গড় আয়ু যত বাড়ছে, তত কিন্তু এই ব্যথা পরিমাণ তত বাড়ছে এবং রোগী বাড়ছে এবং এই ডিসএবিলিটি গুলো বাড়ছে। এই জায়গাটাতেই পেইন ফিজিশিয়ানদের অনেক কিছু কাজ করতে হবে। আরেকটি বিষয়ে অবশ্যই কাজ করতে হবে, সেটি হচ্ছে অবহেলিত জায়গা, ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট। আমরা জানি যে ক্যান্সার পেইন একবার হয়ে গেলে এই ম্যালিগন্যান্সিতে একজন ব্যথা বিশেষজ্ঞের চিকিৎসা এবং ব্যথা বিশেষজ্ঞের অধীনে থাকি প্যালিয়েটিভ কেয়ারটা দেওয়া, এটাও এই পেইন মেডিসিনের মাধ্যমে চলে যেতে পারে। এবং আরেকটি জায়গা সবচেয়ে যেটা আমি দেখেন, বাংলাদেশে ব্যথামুক্ত প্রসব কিন্তু এই যে একটি অনেক স্বপ্নের মতো মনে হয় আমাদের। আমাদের মারা, আমাদের দাদিরা, আমাদের নানীরা যে কষ্ট করেছেন সেই কষ্টটা কিন্তু এই যুগে নাই। পৃথিবীর সব দেশেই এই ব্যথামুক্ত প্রসবটি অত্যন্ত একটি প্রচলিত পদ্ধতি। আমরাও শুরু করেছি বাংলাদেশে। সবচেয়ে ভালো লাগে যে আমার যে এমডি অ্যানেসথেসিয়ার যে থিসিস, সেই থিসিসটি কিন্তু লেবার অ্যানেসথেসিয়ার উপরে, এবং আমরা কয়েকটি প্রতিষ্ঠানে অলরেডি এই লেবার অ্যানেসথেসিয়াকে চালু করতে পেরেছি। তার মধ্যে একটি সফলতম জায়গা হচ্ছে মোহাম্মদপুর ফার্টিলিটি ইনস্টিটিউট। ওখানে সবই তোমরা দেখবে যে প্রতিদিনই এই লেবার অ্যানেসথেসিয়া, দ্যাট ইজ ব্যথামুক্ত প্রসব কিন্তু আমরা ব্যবস্থা করতে পেরেছি। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের সাথে অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য। স্যার, এবারে জানতে চাইবো যে কোনো আমরা যদি উদ্দেশ্য নেই, সেটা মহৎ হোক, সেটা অনেক বড় হোক কিংবা ছোট হোক, এর বাধা বিঘ্নতা থাকে সবসময়। তো আপনার যে এই উদ্যোগের পেছনে, এই সফলতার পেছনে কি কোনো বাধা বিঘ্নতা ছিল? থাকলে সেটা আমাদের নতুন ডাক্তাররা যারা আছেন তাদের স্পৃহা বাড়ানোর জন্য যদি একটু শেয়ার করতেন। আমি বাধাটা এইভাবে বলবো না, বাধাটা শুধু একটি, সেটি হচ্ছে যে ব্যথা নিরাময় বা পেইন ফিজিশিয়ান হওয়ার জন্য যে ধরনের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে,
আমাদেরকে যে ধরনের স্কিল ডেভেলপমেন্টের চিন্তা করতে হবে, যে ধরনের নলেজ ডেলিভারি করানোর চিন্তা করতে হবে, সেই জায়গাটিতে আমাদের দক্ষতার পরিচয় দিতে হবে। এইটুকুই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। আর যে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, নতুন কিছু করতে গেলে, নতুন কোনো আইডিয়া করতে গেলে তো চ্যালেঞ্জ থাকবেই। সেই নিউটন থেকে শুরু করে সেই কেউ কিন্তু চ্যালেঞ্জ ছাড়া কোনো নতুন কোনো আইডিয়া বাজারে আনতে পারেনি, অথবা আইডিয়া কিন্তু সামনে আনতে পারেনি। সেই চ্যালেঞ্জটুকু নেয়ার সাহস এবং সবাইকে নিয়ে সেটাকে মোকাবেলা করার ক্যাপাসিটি আমরা মনে হয় আমাদের শিক্ষকরা, আমাদের চিকিৎসকরা অর্জন করেছে, এবং তারা এটা পারবে এই কাজটি করতে। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের নতুন যারা চিকিৎসকরা আছেন তারা যদি এ ধরনের কোনো উদ্যোগ নিতে চান বা সম্পৃক্ত হতে চান, তাদের উদ্দেশ্যে স্যার আপনি যদি কিছু বলতেন বা কোনো পরামর্শ আছে কিনা সে সম্পর্কে যদি একটু জানাতেন স্যার। সায়েন্স কিন্তু অনেক ডেভেলপ করেছে, এবং এখনো আমরা মেডিকেল সায়েন্সের যে শিখরে ওঠার সেই জায়গাটা কিন্তু আমরা পৌঁছতে পারিনি। বিশেষ করে পেইন মেডিসিন তো আছেই, অন্য অন্য স্কিলসগুলো, ইমার্জেন্সি মেডিসিন, ইনটেনসিভ কেয়ার মেডিসিন, ইভেন অ্যানেস্থেশিয়া, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক স্কোপ আছে, অনেক অপরচুনিটি আছে। সেই অপরচুনিটিগুলোকে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। যেমন ধরুন, আমরা কিন্তু শুরু করেছিলাম এখানে বাংলাদেশে, ব্যাপার প্রথম শুরু হচ্ছে ইডিয়া, ইউরোপিয়ান ডিপ্লোমা ইন অ্যানেস্থেশিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার। এই ডিপ্লোমাটি এবার বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে 11ই সেপ্টেম্বর। আমরা আশা করি সফলভাবে এই যে প্রোগ্রামটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামীতে এই ইডিএ পার্ট 2 আমরা কিন্তু শেষ করতে পারবো। এটি একটি আমাদের নবীন চিকিৎসকদের জন্য অবশ্যই একটি মাইন্ড ফলক হিসেবে থাকবে। এই এবারে এই পরীক্ষাটির জন্য 80 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে সবচেয়ে খুশির খবর হলো 56 জন ছেলে মেয়ে আমার বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছে, 24 জন হচ্ছে ইন্ডিয়া থেকে। তার মানে আমাদের ছেলে মেয়েরা কিন্তু তাদের কেরিয়ার করার জন্য অবশ্যই তারা মানসিকভাবে প্রস্তুত, এবং এই মানসিক প্রস্তুতিটা যে আসে, সেটাই আমাকে সবচেয়ে এই নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুপ্রেরণা যোগায়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কথাগুলো খুবই উদ্দীপনামূলক ছিল। আশা করি আমাদের সাথে সাথে দর্শকরাও এর থেকে সমান স্পৃহা পাচ্ছেন। তো স্যার, এবারে জানতে চাইবো যে এই যে গণ্ডির বাইরে গিয়েও নতুন একটা কোর্স সংযোজন, আমরা জানি যে কোনো জিনিস সরকারিকরণ করতে হলে এর সামনে একটা দেয়াল থাকে। তো এই দেয়াল পেরিয়ে গণ্ডির বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন একটা কোর্স সংযোজন, এছাড়াও কি অন্য কোনো কোর্স সংযোজনের পরিকল্পনা আছে কিনা সে ব্যাপারে যদি একটু সবার উদ্দেশ্যে জানাতেন স্যার। এই যে যেভাবে বলছিলাম যে আমরা ইডিএক করেছি, ইডিএকটার পার্ট 1 বাংলাদেশে হচ্ছে এবার, এবং পার্ট 2 যেন আমার দেশে হয়, আমার যেন শিক্ষার্থীরা এখানে পার্ট 2টা দিতে পারে, সেটি এখন আমার এই অ্যানেস্থেশিয়ার জন্য সেকেন্ড টার্গেট। কারণ দেখুন যে আমরা যে বাইরে পরীক্ষা দিতে যাই, অনেক পয়সা খরচ হয়। সেখানে 500 থেকে 600 ইউরোপিয়ান ইউরোকে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি না, আমাকে দেশের বাইরে যাওয়ার জন্য একটা প্রিপারেশন আছে, আমার এক্সট্রা খরচ আছে। সেই এক্সট্রা বার্ডেনটা যদি আমাদের না থাকে, এই দেশেই যদি আমরা পার্ট 2টাও দিতে পারি, তাহলে কিন্তু আমার অনেক ছেলে মেয়ে এই ইউরোপিয়ান ডিপ্লোমা ইন অ্যানেস্থেশিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার করবে, এবং তারা দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভালো ভালো জায়গায় কাজ করতে পারবে। সেকেন্ড যে কথাটা বললাম, আমরা এই পেইন ফেলোশিপটা শুরু করলাম। এখানে এটা তো অবশ্যই একটি সফলতম দিক হবে আমাদের এখান থেকেই। এর পরের যে চিন্তাটি যেটা আমার আছে, সেটি হচ্ছে যেটা বললাম, ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন। যে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন এখন শুধুমাত্র ইউরোপে অনুষ্ঠিত হয়ে থাকে। আইএএসপি, দ্যাট ইজ আমাদের যেটা বলি, আমাদের যে অর্গানাইজেশন সাউথ এশিয়ান রিজনাল পেইন সোসাইটি, যার ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ পেইন, তারই এরকম একটি ফেডারেশন, যেটা এফিক, ইউরোপিয়ান পেইন ফেডারেশন, ওরাই এই ইডিএকটি পরিচালনা করে থাকে। এবং ওই ইডিএকটি যেন ইডিএকের আদলে আমাদের দেশেও আমরা যেন এই পরীক্ষাটি বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আমাদের কমিটিতে আলোচনা হচ্ছে। আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইনের যে সভাপতি আছেন, প্রফেসর ক্লার্ক, উনিও এটাতে আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এরকম আরেকটি কোর্স, ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন, বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।
স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের জানানোর জন্য। দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন, প্রশ্ন রাখছেন, সাধুবাদ জানাচ্ছেন আপনাকে আপনাদের কোর্সটি নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এসজে শাকিব ভাইয়া কমেন্ট করেছেন নিয়ে নবীন ডাক্তারদের কিরকম আগ্রহ কাজ করে। স্যার যদি আপনার অনুমতি থাকে আপনি প্রশ্নটির উত্তরটি দিতে পারেন। আসলে দেখুন যে নবীন চিকিৎসকদের ক্যারিয়ার গড়ার জন্য যে জায়গাটি সেটি কিন্তু শুরু হয় সাধারণত তৃতীয় বর্ষ থেকে শুরু হয়। ইন্টার্নি যখন আমরা করি তখন আরেকটি চিন্তা চেতনা চলে আসে, আমরা সাবজেক্ট চয়েস করার জন্য উদ্গ্রীব হয়ে যাই। আমরা ইউজুয়ালি কোন ধরনের সাবজেক্ট চয়েস করি সেটি নির্ভর করবে সেই চিকিৎসকটির, সেই নবীন চিকিৎসকটির তার ভালো লাগার দিকটি। আমি বলতে চাই ভাবে যে অ্যানেস্থেশিয়ার মতো একটি জায়গায় কাজ করার মতো অথবা আগ্রহ দিন দিন বাড়ছে কিন্তু। কারণ অ্যানেস্থেশিয়া এক সময় বলা হতো শুধু অপারেটিং থিয়েটারে একজন সার্জারির সময় থেকে থাকা, কিন্তু এখন কিন্তু এই জায়গা নাই আর। অ্যানেস্থেশিওলজিস্টরা এখন অনেক জায়গায় সফলতম চিকিৎসক হিসেবে বেড়ে আসছে। তার মধ্যে একটি হচ্ছে পেন মেডিসিন, আরেকটি বড় জায়গা সেটি হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন, আর তারপরেও হতে পারে ইমার্জেন্সি মেডিসিন অথবা প্যালিয়েটিভ কেয়ার। তাহলে একজন সফলতম অ্যানেস্থেশিওলজিস্ট শুধুমাত্র একটি রোগীর অ্যানেস্থেশিয়া অপারেশন পূর্ববর্তী যে পূর্ববর্তী যে প্রিপারেশন তা কিন্তু না। এখন আউটসাইড অপারেটিং থিয়েটার, যেটা আমরা বলি ইন্টেন্সিভ কেয়ার, পেইন মেডিসিন, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন, সেই সব জায়গাগুলো কিন্তু একজন সফলতম চিকিৎসক হতে পারে। এরকম একটি প্যান্ডেমিক, দেখুন এই প্যান্ডেমিকটা কিন্তু চোখে আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্যান্ডেমিকে একজন অ্যানেস্থেশিওলজিস্ট একজন এই প্যান্ডেমিকে ভালো একজন চিকিৎসক হতে পারে, ভালো একজন সেবাদানকারী হতে পারে এবং ভালো একজন লিডার হতে পারে। আমরা কিন্তু এর স্বাক্ষর রেখেছি। আমাদের কেউ যদি অ্যানেস্থেশিয়ার ক্যারিয়ার করতে চায় আমাদের এই ভুবনেশ্বর অবশ্যই তাকে আমরা স্বাগত জানাবো, এবং তার ক্যারিয়ারের আমরা বলতে পারি এভাবে যে তার ক্যারিয়ার একেবারেই পৃথিবীর অন্য অন্য দেশে যদি কথা বলি তার থেকে একেবারেই কম হবে না। বাংলাদেশে একজন সফলতম অ্যানেস্থেশিওলজিস্ট হওয়ার হলে তার অনেক অপরচুনিটি আছে। বাইরের দেশে একজন অ্যানেস্থেশিওলজিস্ট যদি চিন্তা করি সর্বোচ্চ বেতনধারী একজন চিকিৎসক কিন্তু, এবং সর্বোচ্চ সম্মানধারী একজন চিকিৎসক হতে পারে। আরেকটি জায়গা কিন্তু আছে, সেটি হচ্ছে রিসার্চ। এই অ্যানেস্থেশিয়া যারা চিকিৎসকরা আছেন তারা কিন্তু অনেক রিসার্চের সঙ্গে জড়িত হতে পারেন। তারা কিন্তু এই রিসার্চকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যে নতুন নতুন সম্ভাবনা তৈরি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার বিষয়টি আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। স্যার জানতে চাইবো যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি অ্যানেস্থেশিওলজিস্টদের সম্পর্কে অনেক কথা বললেন, আর আপনাদের মতো বিশেষ ব্যক্তিত্বদের আসলে অ্যানেস্থেশিওলজির অগ্রদূত বলা যায়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যানেস্থেশিওলজিস্টদের সুযোগ সুবিধা বর্তমানে কিরকম, বা কোনো অসুবিধা আছে কিনা, কোনো সাপোর্ট আছে কিনা সে সম্পর্কে যদি একটু জানাতেন, যারা নতুন ডাক্তার আছেন তারা হয়তো কিছু অনুসরণ করতেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেখো যে একজন অ্যানেস্থেশিওলজিস্টের কিন্তু এখন যদি আমি চিন্তা করি ধরুন এই প্যান্ডেমিকের সময় একজন অ্যানেস্থেশিওলজিস্টের জন্যই 409টি পোস্টের জন্য কনসালটেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটা ব্যতিক্রম। দেখুন আমি যদি প্রাপ্যতা যদি চিন্তা করি তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই একটি বড় প্রাপ্যতা আছে। এটা কেন হয়েছে? কারণ হলো একজন অ্যানেস্থেশিওলজিস্ট তার যে প্রয়োজনীয়তা, তার যে অপরিহার্যতা সেটি কিন্তু প্রমাণ করতে পেরেছে যে এই সোসাইটিতে অথবা এই প্যান্ডেমিকে। সেই জন্যই একজন অ্যানেস্থেশিওলজিস্ট হওয়ার জন্য তার ক্যারিয়ার কিন্তু সামনের দিকে যাবে। আমার কথা যদি চিন্তা করি, দেখুন আমি আমার ক্যারিয়ারের একটি বড় অংশ, ধরুন ৩২ বছরের আমি কিন্তু অ্যানেস্থেশিয়া করি। সেই 90 থেকে শুরু করে আমি 90 তে ইন্টার্নশিপ করার পর থেকে শুরু করেছি অ্যানেস্থেশিয়া। এই ৩২ বছর কিন্তু আমি অনেক কিছু পেয়েছি। আমি আমার আল্লাহর দোয়ায় এবং সবার দোয়ায় দেখো আমি আমার বয়স যখন ৪৪ বছর বয়স তখন আমি প্রফেসর অফ অ্যানেস্থেশিয়া হয়েছি। অতএব আমি মনে করি যে অ্যানেস্থেশিয়ার ক্যারিয়ার করলে একজন চিকিৎসক যতটুকু সম্মান পাওয়ার কথা উনি অবশ্যই পাবেন। দক্ষ অ্যানেস্থেশিওলজিস্টের মূল্যায়ন পৃথিবীর সব দেশেই আছে।
অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আরো কিছু কমেন্ট আছে, আপনি যদি অনুমতি দেন আমরা কিছু কমেন্ট করে নেব। জি, আমরা চেষ্টা করব। ধন্যবাদ স্যার। স্যার, আমরা দেখতে পাচ্ছি অধরা রহমান আইনি আপু কমেন্ট করেছেন, উপজেলা পর্যায়ে কি পর্যাপ্ত অ্যানেস্থেসিওলজিস্ট আছেন? না থাকলে এর পেছনে কারণ কি, কিভাবে বিষয়টি অতিক্রম করা যেতে পারে? স্যার, ধন্যবাদ। আপনি আসলে যদি যে উপজেলা পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের অ্যানেস্থেসিওলজিস্টের কনসালটেন্ট পোস্ট আছে। আমরা কেন সরবরাহ করতে পারছি না? দেখুন, বাংলাদেশে যত পরিমাণ অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন, এই পরিমাণ আমরা তৈরি করতে পারি না। এখন পর্যন্ত আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট আছে ১৬০০ থেকে ১৮০০। তাহলে আমার প্রয়োজন কিন্তু ৪,০০০। তাহলে ৪,০০০ অ্যানেস্থেসিওলজিস্ট যদি আমার আজকের দিনে প্রয়োজন হয়, তাহলে আমাকে প্রতি বছরে এটলিস্ট ৪০০ করে যদি আমি অ্যানেস্থেসিওলজিস্ট বানাতে পারি, তাহলে ৫ বছরে আমি এটাকে কভার করে ফেলতে পারবো। আমাদের যেহেতু সিট সংখ্যা সীমিত, ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়ার এরকমই প্রায় ২০০-২৫০ মতো আমরা ভর্তি করতে পারি। এমডি আমরা এরকম ভর্তি করতে পারি ৩৫-৩৭ জন। এফসিবিএস তো অগণিত হতে পারে। তাহলে এই জায়গাটাতে যদি আমরা চিন্তা করি, যদি ৪০০ ছেলে-মেয়েকে যদি আমরা ১ বছরে করতে পারি, তাহলে ২,০০০ ছেলে-মেয়ে আমার তৈরি করার জন্য ৫ বছর লাগবে। এই ৫ বছর পরে অবশ্যই একটি শহর উপজেলা পর্যন্ত আমরা একজন অ্যানেস্থেসিওলজি দিতে পারবো। এবং এই সরকার যে উদ্যোগ নিয়েছে এবার ৪০৯ জন অ্যানেস্থেসিওলজিস্টের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার, এখান থেকেও কিন্তু আমরা হয়তো পোস্ট প্যান্ডেমিকে উপজেলা লেভেলেও সেবা দেওয়া সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ স্যার জিনিসটা বুঝিয়ে বলার জন্য। আশা করি আমাদের যারা দর্শক মন্ডলী আছেন তারা স্যারের কথা শুনছেন মনোযোগ দিয়ে এবং আমাদের লাইভটি আরো বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পান। আমরা দেখতে পাচ্ছি আরো কমেন্ট আসছে আমাদের স্যারের কাছে। তো স্যার, সারা ইসলাম আপু জিজ্ঞেস করছেন যে এনেস্থেশিয়া নিয়ে নবীন ডাক্তারদের মধ্যে কিরকম আগ্রহ কাজ করে। ধন্যবাদ আপু আপনাকে প্রশ্নের জন্য। স্যার, আপনি যদি প্রশ্নটির উত্তর একটু দিতেন। দেখো, এই যে বিষয়টি আমরা যদি চিন্তা করি যে আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি অথবা পৃথিবীর অন্যান্য দেশের চিন্তা করি, কি যেহেতু এই একজন চিকিৎসক, একসময় বলা হতো চিকিৎসকরা শুধুমাত্র সেবাধর্মী একটি পেশা। সেখানে আমরা যদি বাণিজ্যিকীকরণটা বা বাণিজ্যটা খুব বেশি মুখ্য ছিল না, এখনো মুখ্য নাই, তবে তারপরও যদি আমি চিন্তা করি বাংলাদেশের কথা যদি চিন্তা করি অথবা পৃথিবীর অন্যান্য দেশের কথা যদি চিন্তা করি, একটু ডিফারেন্স আছে। যেমন বাংলাদেশে একজন অ্যানেস্থেসিওলজিস্টের চেয়ে একজন সার্জন অবশ্যই একটু অনেক বেশি টাকা রোজগার করেন, এবং যদি অর্থটা যদি আমাদের উপার্জনের প্রথম মাপকাঠি হয়ে থাকে, তাহলে কিন্তু অনেকেই সেই দিকেই চলে যেতে পারবে। আবার যদি বিশ্বের অন্যান্য দেশের কথা চিন্তা করি, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ৩টি বিষয় সবচেয়ে লুক্রেটিভ, তার ভিতরে একটা অ্যানেস্থেসিয়া, সাইকিয়াট্রি আর সার্জারি। সেখানে কিন্তু ওই একইভাবে এর উল্টাটা, সবাই অ্যানেস্থেসিওলজিস্ট হতে চায়। তার মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা নির্ভর করছে কিন্তু আমার কর্মজীবনে আমি কতটা রোজগার করতে পারবো অথবা কতটা মনিটারি সফল হতে পারবো তার উপরে। কিন্তু আমি মনে করি এর বাইরেও কিন্তু আমরা যারা চিকিৎসক, তাদের একটি সত্তা আছে, সেই সত্তাটি সেবা করা। একজন অ্যানেস্থেসিওলজিস্ট যে যোগ্যতা, যে স্কিল নিয়ে একজন মুমূর্ষু রোগীকে সেবা করতে পারে, সেটি অন্য সাব স্পেশালিটি গুলোতে কোনোভাবেই সম্ভব নয়। আপনি দেখুন যে আমার কখন কখন আমরা দায়িত্ব পালন করে থাকি একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সবচেয়ে যদি আমরা চিন্তা করি কোন বিষয়টি আছে, একটি হচ্ছে লাইফ সেভিং করার জন্য তার হেমোডাইনামিক্স মেনটেন করা, ওখানেও অ্যানেস্থেসিওলজিস্ট একটা ভূমিকা সর্বোচ্চ। আমি যদি চিন্তা করি তার এয়ারওয়ে ম্যানেজমেন্ট, সেখানেও কিন্তু সর্বোচ্চ। তারপরে যে বিষয়টি আছে সেটা দেখবেন আমরা যখন একটা ইমার্জেন্সি দেখে থাকি, একজন রোগী তার ব্যথা নিয়ে কিন্তু কাতরাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একজন অ্যানেস্থেসিওলজিস্টের ভূমিকা সর্বাগ্রে। জাস্ট একটা যদি আমরা ব্লক দিতে পারি অথবা জাস্ট একটি ব্যথার জন্য আমি যে ইন্ডিকেটেড অনুসারে ব্যথার ওষুধ দিতে পারি, তাহলে কিন্তু তার লাইফটা অনেকটাই ইজি করে দিতে পারবো। অতএব এই ইমার্জেন্সি সিচুয়েশন থেকে যদি শুরু করি আমি, তারপরে চলে আসুন অপারেটিং থিয়েটার।
অপারেটিং থিয়েটারে অ্যানেস্থেসিয়া ছাড়া তো কোনোভাবেই সম্ভব না আমার সার্জারির সফলতা। অর্থাৎ সার্জারির সফলতা নির্ভর করে অ্যানেস্থেসিওলজিস্টের স্কিল এবং অ্যানেস্থেসিওলজিস্টের সফলতার উপরে। এখন আসি যে পোস্ট অপারেটিভ। পোস্ট অপারেটিভ একইভাবে দেখুন, পোস্ট অপারেটিভে যদি আমরা চিন্তা করি দুটি বিষয় সবচেয়ে জরুরি। একটি হচ্ছে তার হেমোডাইনামিক্স অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম, আরেকটি হচ্ছে তার ব্যথা নিরাময়। এই দুটিতেই কাদের দক্ষতা বেশি? একজন অ্যানেস্থেসিওলজিস্টের। তাহলে জীবন মৃত্যুর প্রতিটি জায়গায় একজন অ্যানেস্থেসিওলজিস্ট ভূমিকা পালন করতে পারে। একজন দক্ষ প্রশাসক হতে পারে, দক্ষ ম্যানেজার হতে পারে কিন্তু। আমি মনে করি এই দিকটা যদি কেউ চিন্তা করে তাহলে একজন ক্যারিয়ারের দিকে অ্যানেস্থেসিওলজি একটি ভালো ক্যারিয়ারের জন্য একটি ভালো জায়গা হতে পারে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুবই সুন্দর করে জিনিসটা বুঝিয়ে বলেছেন। আমরা আরো অনেক কমেন্ট দেখতে পাচ্ছি স্যার, আপনি যদি অনুমতি দেন আমরা কমেন্ট পড়াটা কন্টিনিউ করবো স্যার। জি, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ স্যার। এসসি সাকিব ভাইয়া কমেন্ট করেছেন, স্যার কোর্সটি সফলভাবে অন্তর্ভুক্ত করার পর আপনার অনুভূতি কেমন ছিল? স্যার ওনার উদ্দেশ্যে যদি একটু জানাতেন। বলেছি, Thank you. আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই এটি পাওয়ার পরে আমি ধন্যবাদ জানিয়েছি আল্লাহকে, শুকরিয়া জানিয়েছি। তারপরেই আমি শুকরিয়া জানিয়েছি যে আমার এর সঙ্গে জেনারেল জড়িত ছিলেন। সেই প্রশাসন থেকে শুরু করে, আমার বিভাগীয় কলিগ থেকে শুরু করে, আমার শিক্ষক মন্ডল থেকে শুরু করে। এবং আমি ধন্যবাদ জানিয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি এবং দোয়া করেছি আমার সেই প্রয়াত ২ শিক্ষক অধ্যাপক শামীম সামাদ চৌধুরী এবং অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মুস্তফা, যেন আল্লাহ তাদেরকে এর থেকে যদি কোনো সওয়াব আসে, এর থেকে যদি কোনো কামিয়াবি আসে সেটা যেন তার জন্য স্যারের কাছে চলে যায়। ধন্যবাদ স্যার, সব প্রশ্নগুলোর উত্তর খুবই গুছিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে এবার একটু ভিন্নধর্মী প্রশ্নে যেতে চাইবো স্যার। অ্যানেস্থেসিয়া নিয়ে অনেকের মধ্যেই কিছু মিথ শোনা যায়। আমাদের দেশ যেহেতু একটা কুসংস্কারের দেশ, গ্রাম্য অঞ্চলে অনেক ধরনের কুসংস্কার রয়েছে, সাধারণ জিনিস নিয়েও কুসংস্কার দেখা যায়। তো অ্যানেস্থেসিয়া তো অনেক বিরাট একটা ব্যাপার। তো এ নিয়ে এমন কোনো মিথ প্রচলিত আছে কিনা যেগুলো সম্পূর্ণ ভ্রান্ত, বা এ নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকলে স্যার, নিশ্চয়ই আপনার কর্মজীবন অনেক বড় ছিল, তো নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা থাকার কথা, তো সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে চান। আসলে অ্যানেস্থেসিয়ার মিথটা কিন্তু আজকের না, এটা অনেক দিনের প্রচলিত আছে। যেমন একটি ভ্রান্ত ধারণা চিকিৎসকদের ভিতর আছে, একটি ভ্রান্ত ধারণা সাধারণ জনগণের মধ্যে আছে। সাধারণ জনগণ একসময় মনে করতেন একজন অ্যানেস্থেসিওলজিস্ট তো চিকিৎসক না। সেই জন্য দেখো বিভিন্ন নামে কিন্তু অ্যানেস্থেসিওলজিস্ট ভাবে পরিচালিত থাকে। কিন্তু দিন কিন্তু পাল্টিয়ে গিয়েছে। এখন আর সেই জায়গাটি নাই আমাদের। আমাদের একজন অ্যানেস্থেসিওলজিস্ট যে একজন দক্ষ চিকিৎসক এবং একজন দক্ষ প্রশাসক, সেটি কিন্তু আজকের সবাই সব জায়গায় এস্টাবলিশড। এই জায়গাটার জন্য চিন্তা করি। আমার জীবনে অনেকগুলো ঘটনা আমাকে খুব আবেগপ্রবণ করে থাকে। তার ভিতরে একটি সেই ১৯৯০ সালের কথা যদি চিন্তা করি, ২৭শে নভেম্বরে আমি ঢাকা মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়ার তখন একজন নবীন অনারারি ট্রেনিং। আমরা অ্যানেস্থেসিয়া বিভাগে কাজ করছি, বসে আছি আমরা। একজন ফোন আসলো যে একজন চিকিৎসক গুলি খেয়ে আসছেন। আমরা দৌড়ে গেলাম, যেয়ে দেখি যে ডক্টর মিলন অপারেটিং থিয়েটারে শুয়ে আছেন। আমাদের ২ জন চিকিৎসক, আমার ২ জন শিক্ষক ওনাকে সেবা দিচ্ছেন। আর সেই চিকিৎসকটি প্রফেসর আমজাদ এবং প্রফেসর আতাহিল খান স্যার আমাকে বললেন, আক্তার ইন্টুবেট করো। আমি ইন্টুবেট করলাম। ইন্টুবেট করার পরে দেখি কিছুক্ষণ পরে প্রফেসর আতাহিল খান স্যার বললেন, না, মিলন বেঁচে নাই, ওকে আর কষ্ট দিও না। আমার জীবনের সবচেয়ে কষ্টতম দিনের একটি। ডাক্তার মিলন আসলে আমি যখন ঢাকা মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি হই ১৯৮২ সালে, তখন তার সঙ্গে উনি তখন ৩য় বর্ষ অথবা ৪র্থ বর্ষে পড়াশোনা করতেন। সবেমাত্র পরিচয় হলো। ২য় বর্ষে যে ওনার সঙ্গে ঘনিষ্ঠতা অনেক বেড়ে গেল আমার, এবং ৫ম বর্ষে যে আমি ওনার একজন ঘনিষ্ঠতম বন্ধু হয়ে গেলাম। সেই এরশাদ বিরোধী আন্দোলনের পুরো সময়টি আমরা একসঙ্গে করার চেষ্টা করেছি। আর মিলন ভাইয়ের মৃত্যুটি আমি খুব কাছে থেকে দেখেছি। ওনার যে একটি মেয়ে ছিল শ্যামা,
শ্যামা আজকে ডক্টর, ও আমেরিকায় একজন সফলতম চিকিৎসক হয়েছে। ভাবি ভালো আছেন, মিলন ভাইয়ের মা খালাম্মা ভালো আছেন। এই দিনে আমি আসলে আত্মার মাত্রা কামনা করি এবং আমি মনে করি ডক্টর মিলন চিকিৎসকদের জন্য একটি বড় সম্পদ ছিল। উনি চিন্তা করতেন। যেমন 1971 সালে আমরা চিকিৎসকদের হারিয়েছি। অধ্যাপক ফজল রাব্বি থেকে শুরু করে শহীদ অধ্যাপক আলিম চৌধুরী সহ আমাদের প্রায় 67 জন চিকিৎসককে আমরা হারিয়েছি। ডক্টর মিলনের মৃত্যু এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং এই মৃত্যুটি আমি একেবারেই কাছ থেকে দেখেছি। আমি এটা কোনোদিনও ভুলব না। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে আপনার এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। আশা করি যে সবার জীবনে এরকম নানা অভিজ্ঞতা থাকে। তো স্যার আমি জানতে চাইবো যে আমাদের সবার জীবনে তো স্যার সফলতা ব্যর্থতা দুটো মিলিয়ে, তো আপনার জীবনে এমন কি সাফল্য বা ব্যর্থতার উল্লেখযোগ্য কাহিনী রয়েছে যেটা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন, বা আপনার কলেজ জীবনে শিক্ষকরা ছিলেন, কোনো শিক্ষকের সাথে যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা থাকে, কলেজ জীবনের কোনো ঘটনা থাকে, সেটা যদি একটু শেয়ার করতেন স্যার, আমাদের সবার জীবনের সাথে আমরা একটু রিলেট করতে পারতাম স্যার। ধন্যবাদ। আসলে কলেজ জীবনে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমি যখন রংপুর ক্যাডেট কলেজ থেকে শেষ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম, সেই রংপুর থেকে আসছি আমি। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আসার পরে আমি কয়েকজন আমার এলাকার বন্ধু বান্ধব পেয়ে গেলাম, আমার সিনিয়র বড় ভাইকে পেয়ে গেলাম। কিন্তু যে শিক্ষকরা আমাকে সবচেয়ে বেশি আদর করেছে, সবচেয়ে বেশি আলোড়িত করেছেন, সেই শিক্ষকদের মধ্যে যদি চিন্তা করি, এখনো আমার কাছে মনে হয় অ্যানাটমির অধ্যাপক সালাম স্যারের কথা। আমি যদি মেডিসিনের কথা চিন্তা করি, অধ্যাপক HM চৌধুরীর কথা। আমি যদি সার্জারির কথা চিন্তা করি, অধ্যাপক ফজলুল করিম, অধ্যাপক কবিরউদ্দিন আহমেদ, অথবা আমি যদি ENT-র কথা চিন্তা করি, অধ্যাপক আলাউদ্দিন স্যারের কথা চিন্তা করি। অধ্যাপক HM চৌধুরীর সঙ্গে আমার তার অত্যন্ত একজন নীতিবান, নিষ্ঠাবান, এবং আমরা ওনাকে বলতাম যে স্যারকে দেখে সিংহ নামে আমরা সবাই বলতাম, এবং স্যারকে আমরা জমের মতো ভয় পেতাম, সিংহের মতো ভয় পেতাম, বাঘের মতো ভয় পেতাম। সেই সময়ে আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হয়ে গেলাম, ছাত্র সংগঠনের সঙ্গে। আমি এবং আমার দুই বন্ধু মিলে রাতের বেলা আমরা যেটা বলতাম চিকা মারা, সেই চিকা মারতে গেছি আমি। সেই চিকা মারতে যেয়ে আমি আমার দুই বন্ধু মিলে মনের সুখে দুজন চিকা মারছি, আর পিছন থেকে HM চৌধুরী স্যার আমাদের দুজনকে দেখে দূর থেকে গাড়ি দাঁড় করে, যে আমরা যেন বুঝতে না পারি উনি হেঁটে হেঁটে আমাদের সামনে আসছেন। আমরা তখন 4th ইয়ারে পড়ি। স্যার এসে আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, আক্তার, কালকে সকালবেলা আমার ক্লাস আছে 7টায় মেডিসিনের, এই রাত 12টা পর্যন্ত চিকে মারলে আর এই ক্লাস করা হবে না, চলো। বলে স্যার সেই রঙের বালতিতে নিলেন, নিয়ে আমাদেরকে দুজনকে গাড়িতে উঠালেন, উঠে সেই ফজল রাব্বি হসপিটাল নামিয়ে দিলেন, এবং বলে যাওয়ার সময় বললেন, আগামীকাল সকাল 7টায় আমি তোমাদেরকে ক্লাসে দেখতে চাই। একজন শিক্ষক একজন কতটা আন্তরিক হলে, কতটা সাহসী হলে, কতটা তার ছাত্রের প্রতি দরদ থাকলে এই কাজটি করতে পারে। দেখুন, সে আমাকে নিয়ে হোস্টেলে পৌঁছে দিয়ে, এবং পরের দিন সকালবেলা আমি যেন ক্লাসে আসি সেটা কিন্তু আবার নিশ্চিত করেছেন। পরের দিন গ্যালারিতে, ঢাকা মেডিকেল কলেজ গ্যালারিতে বসে সে নিশ্চিত করেছেন যে আমরা দুজন আসছি কিনা। এই যে একজন শিক্ষকের একজন ছাত্রের প্রতি যে দায়িত্ববোধ না বলেন, যে যত্ন নেয়ার যে এবং গাইড করার যে স্পৃহা, যে উদ্দীপনা, যে সাহস, সেটি কিন্তু আমাকে ওই দিন বিমোহিত করেছে। এবং আমি চেষ্টা করি আমার জীবনে, কর্মজীবনে আমি যেন আমার স্টুডেন্টকে, আমার ছেলে মেয়েদেরকে একইভাবে দেখতে পারি। এবং আমি সবসময় বলে থাকি যে আমার মেয়েকে যেভাবে যতটুকু সময় আমি দেই, তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে, এবং এটাই যেন
আমি যেন আমার এই পরবর্তী বাকি সময়টুকু কন্টিনিউ করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আমাদের সাথে। এটা আসলে ভাবাই যায় না যে আম, আমাদের মতো শিক্ষা জীবন যে আমাদের শিক্ষকরা পার করে এসেছেন, আমাদের মতো আনন্দে কিংবা সাফল্য ব্যর্থতায় ভরপুর জীবন। স্যার আপনার কাছে জানতে চাইবো যে কর্মক্ষেত্রে আপনি দেশের বাইরেও গিয়েছেন অনেক সময়, তো দেশের বাইরে যদি উল্লেখযোগ্য কোনো ঘটনা থেকে থাকে সেটা যদি আমাদের সবার সাথে শেয়ার করতেন স্যার, খুবই ভালো হতো। এটি আরেকটি একজন শিক্ষক ছাত্রের যে রিলেশন, একজন স্টুডেন্ট একজন টিচারের যে রিলেশন, সেটি আমাকে সবসময় আমাকে অনুপ্রেরণা জাগায়। 1992 সালে যেভাবে বলছিলাম, আমি জাপানে গেলাম ফেলোশিপ করার জন্য অধ্যাপক সেসরো ওগাওয়ার অধীনে নিপ্পন মেডিকেল স্কুলে। আমি জাস্ট একটা তরুণ চিকিৎসক। চিন্তা করুন আমার বয়স তখন আর কতই হবে, 27 বছর একটা আমার বয়স। আমি যখন গিয়েছি এখানে তার আন্ডারে চিকিৎসা পেইন মেডিসিন শেখার জন্য 6 মাসের একটি ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম। জাপান সম্পর্কে আমাদের ভয়, জাপান সম্পর্কে আমাদের অনেক অনেক স্বপ্ন থাকে, অনেক ভয়ও থাকে। ভয় একটি হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ, যারা ইংলিশকে খুব ভয় পায়। তাদের খাবার একটি ভয়, কারণ তাদের খাবার স্টাইলটাই বিশ্বের অন্যান্য দেশ থেকে একটু ভিন্ন। সেই আমরা যা সেই ছোটবেলায় পড়তাম জাপানি গল্প, সেই গল্পে একটি স্পুন দিয়ে খেতে হবে এবং চপস্টিক দিয়ে খেতে হবে। এই যে খাওয়ার যে জায়গাটি, সেটাও কিন্তু আমাকে একটু উদ্বিগ্ন করতো, আমি কি পারবো কিনা। আমি যখন গেলাম সম্ভবত আমি গেলাম ওখানে ফেব্রুয়ারি মাসের দিকে, প্রচন্ড ঠান্ডা। প্রফেসর সেসরো আমাকে টোকিও এয়ারপোর্টে নিতে আসলেন, নারিতা এয়ারপোর্ট থেকে। আমাকে নিয়ে আমার জন্য যে ডরমিটরি, সেই ডরমিটরিতে আমাকে রেখে উনি চলে গেলেন। পরের দিন সকালবেলা ঠিক আছে আমাকে তার ডিপার্টমেন্টে নিয়ে গেলেন। কিন্তু ওনার দুটি বিষয় আমি এখনো ভাবতেও পারি না, যে আমি একটি তৃতীয় বিশ্বের একটি দেশের একেবারে নবীনতম একজন চিকিৎসক, আর উনি জাপানের অ্যানেস্থেসিওলজি, অ্যানেস্থেসিয়া, ওদের বিভাগের নাম অ্যানেস্থেসিয়া এন্ড পেইন মেডিসিন, অ্যানেস্থেসিয়া এন্ড পেইন মেডিসিনের চেয়ারম্যান। একজন জাপানের একজন চেয়ারম্যানকে বলা হয় নেক্সট টু গড। একজন একজন চিকিৎসকের জন্য, একজন অ্যানেস্থেসিওলজিস্টের জন্য সেই চেয়ারম্যান, তার জন্য নেক্সট টু গড। এই চিকিৎসকটি আমি যেন জাপানিজ খাবার খেতে পারি এবং আমি যেন অভ্যস্ত হতে পারি, আরেকটা ভাবে শুরু করি। এই ওখানে যারা আমাদের মধ্যে যারা ট্রেনিং, ওদের যারা ইন্টার্ন অথবা ওদের যারা রেসিডেন্ট, তাদের জন্য আলাদা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে কম পয়সা খাওয়া যায়। ওই সময় ছিল 110 অথবা 120 ইয়েন, দ্যাট ইজ বাংলাদেশের টাকায় হয়তো 50 থেকে 60 টাকার মতো একটি এরকম একটা দুপুরবেলা খাবার জন্য একটা মিনিমাম মেনু দিয়ে একটা রাইস থাকতো, একটু মাছ থাকতো, একটু স্যুপ থাকতো, একটা কফি বা চা থাকতো। আমি যেন এই খাবারটি চপস্টিক দিয়ে খেতে পারি, আমি যেন এই এটা যেন অভ্যস্ত হতে পারি। উনি আমার সঙ্গে 1 মাসের বেশি এই একই খাবার খেয়েছেন। এটার একজন শিক্ষক একজন ছাত্রকে কতটা আপন করে নিতে গেলে করতে পারে। আরেকটা বিষয় আমাকে একেবারে এখনো আমি চিন্তা করি, এটি কিভাবে সম্ভব। আমি একদিন সিদ্ধান্ত হলো যে আমাকে ওই সময় স্টিল গ্যাংলিয়ন ব্লক শেখাবেন স্যার আমাকে। কিন্তু জাপানে যেহেতু আমার তখনও লাইসেন্স হয়নি, আমি পেশেন্টের উপরে প্র্যাকটিস করতে পারবো না। আমি ডামিতে করি, ক্যারাভারে করি, কিন্তু একজন জীবন্ত মানুষের উপর করতে হবে। সিদ্ধান্ত হলো এরকম যে বিকালবেলা অপারেটিং থিয়েটারের পরে স্যার আমাকে একটা ব্লক দিবেন ডিস্টিলেটরতে, এবং আমি স্যারকে একটা ব্লক দেবো ডিস্টিলেটরতে। চিন্তা করে দেখুন যে একজন শিক্ষক এবং নোয়িংলি আমি একটি একেবারে নবীনতম চিকিৎসক, তাকে শেখানোর জন্য উনি নিজে ভলান্টিয়ার করলেন। কতটা আপন করে নিতে পারলে, অথবা
কতটা সহজভাবে নিতে পারলে একজন শিক্ষকের যে গুণাবলী থাকার কথা সেটা কিন্তু সে আমাকে দেখিয়ে দিল। এবং এই ঘটনাটি আমাকে সারা জীবন কিন্তু শিখিয়ে দিয়েছে যে একজন ছাত্রকে, একজন স্টুডেন্টকে কিভাবে শিখাতে হয়, কিভাবে তার স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, অথবা কিভাবে তাকে বন্ধুর মতো তার সঙ্গে আচরণ করতে হয়, কিভাবে তাকে বাবার মতো আচরণ করতে হয়, সেটা কিন্তু আমাকে শিখিয়েছে। আমি জানি না আমি কতটুকু পেরেছি, তবে আমি চেষ্টা করি এই জায়গাটিতে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য। স্যারের কর্মদক্ষতার কথা দেশে এবং দেশের বাইরে এবং স্যারের উল্লেখযোগ্য অভিজ্ঞতাগুলো শুনে আসলে সময় কোন দিকে চলে যাচ্ছিল খেয়াল নেই। তো ঘড়ি কাঁটা বারবার জানান দিচ্ছে এটা একটা প্রোগ্রাম শেষ করতে হবে। তো যাওয়ার আগে স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আহ, আমাদের এই ভিন্নধর্মী আয়োজন প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত, এই ভিন্নধর্মী আয়োজন গণ্ডির বাইরে আসতে পেরে আপনার কেমন লেগেছে, বা আমাদের সাথে এসব নিয়ে ডিল করতে পেরে আপনার কেমন লেগেছে, সেটা যদি একটু সবার উদ্দেশ্যে শেয়ার করতেন স্যার আমাদের উদ্দেশ্যে। আসলে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে প্ল্যাটফর্মের এই উদ্যোগ। আমি কিন্তু অনেকদিন ধরে তোমাদের সঙ্গে জড়িত। বিশেষ করে তোমাদের যে নীরব, ও যখন আমাদের এখানে রেসিডেন্ট, ওর সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা শেয়ার করতাম। বিশেষ করে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, এবং ওর সঙ্গে আমার সবসময় একটি বিষয় নিয়ে কথা হতো, সেটি হচ্ছে একজন শিক্ষক যদি ফুল টাইম তার স্টুডেন্টকে না দিতে পারে, তাহলে সেই ডিপার্টমেন্ট অথবা সেই ইনস্টিটিউশন ডেভেলপ করবে না। দ্যাট ইজ, একজন শিক্ষককে হতে হবে নন প্র্যাকটিসিং। নন প্র্যাকটিসিং মানে সে তার সময়ের পুরোটুকুই সেই যে যে বিভাগে কাজ করবে সেই বিভাগের শিক্ষক রোগীদের জন্য, সেই বিভাগের ছাত্রছাত্রীদের জন্য দিবে। এই জায়গাটি কাজটি করতে যেয়ে আমরা আমরা ও নীরব আমার খুব কাছে চলে আসলো। আমরা চেষ্টা করলাম বিভিন্নভাবে একে করার জন্য। তারপর থেকেই প্ল্যাটফর্মের আমি মনে হয় অনেক আগের একজন সদস্য হয়ে গেলাম। আর আজকের এই অনুষ্ঠানটিতে আসতে পেরে অবশ্যই আমার ভালো লাগবে। কেননা দেখো যে আমি 90 সালে আমার এমবিবিএস পাস করার পরে আমার সবসময় কাজ হয়েছে, আমি কাজ করেছি কিন্তু পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে। আমি যখন ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করার পরে অ্যানেস্থেশিয়া ক্যারিয়ার করার পরে বারডেমে জয়েন করলাম রেজিস্ট্রার হিসেবে। তখন ওখানে শুরু করলাম এই ডিপ্লোমা ইন অ্যানেস্থেশিয়া। ওখানে আগে থেকে ছিল, সেটাকে আমি আবার নতুন করে শুরু করলাম, বন্ধ হয়ে গিয়েছিল সেই ডিপ্লোমা ইন অ্যানেস্থেশিয়ার কোর্সটি। এরপরে চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের সঙ্গে আমার কিন্তু ওইভাবে আর অবদান রাখার কোনো সুযোগ হয়নি। সেই জন্যই এরকম একটি জায়গায় যেখানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের সঙ্গে মিশতে পারা আমার জন্য আসলে একটা নতুন অভিজ্ঞতা, এবং আমার জন্য এটা অবশ্যই একটি স্মরণীয় অভিজ্ঞতা। আর অন্যভাবে যদি বলি একটু, যে আন্ডার গ্রাজুয়েটের যে শিক্ষার্থী এবং শিক্ষকের যে সম্পর্ক, সেটি কিন্তু পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী এবং শিক্ষকের সম্পর্কের থেকে অনেক অনেক বেশি গভীরতম। এবং এই জায়গাটি আমি সবসময় মিস করি। আমি যারা আমার অন্যান্য টিচাররা আছেন, বিশেষ করে তারা কিন্তু সবসময় বলে থাকে যে আন্ডার গ্রাজুয়েট যদি আমি না পড়াই, তাহলে ছাত্র শিক্ষকের যে রিলেশনশিপটা আসলেই কোনোভাবেই উপভোগ করার কোনো জায়গা থাকে না। পোস্ট গ্রাজুয়েট একটি আমি সবসময় এটাকে বলি একটি অলরেডি একটা এটা একটি কি বলবো, আমি যদি আন্ডার গ্রাজুয়েট হচ্ছে ক্লে নিয়ে কাজ করার মতো, একটি মাটি নিয়ে কাজ করার মতো। একজন একজন কুমার যেমন তার মাটি নিয়ে বিভিন্ন কিছু বানাতে পারে, একজন কারিগর যেমন বানাতে পারে, সেটা কিন্তু আন্ডার গ্রাজুয়েটই সম্ভব। পোস্ট গ্রাজুয়েট এসে আমরা কিন্তু একটি অলমোস্ট একটি ম্যাচিউরড একটি গ্রুপ পেয়ে যাই। সেই গ্রুপটাকে হয়তো তখন আর মোল্ডিং করার অনেক বেশি সুযোগ হয়তো পাওয়া যায় না। তবে একজন ভালো শিক্ষক যদি তাদের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়, তাহলে কিছুটা হলেও করা যায় বলে আমি বিশ্বাস করি, যেটা আমার আমার ক্ষেত্রে হয়েছে। আমি আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমার যে যতটা সময় দেওয়া উচিত ছিল লেখাপড়ায়, অতটা দেয়নি। পোস্ট গ্রাজুয়েটে এসে যে ৩ জন শিক্ষকের কথা বললাম, যে অধ্যাপক শাহজাহান নুর ইসলাম চৌধুরী,
অধ্যাপক মঞ্জুর হোসেন মুস্তফা এবং অধ্যাপক কাজী মেজবাউদ্দিন ইকবাল। এই তিনজন শিক্ষক আমার চিন্তা চেতনা বলুন অথবা আমার যে এই এখনকার ছাত্র শিক্ষকের রিলেশনশিপের কথা বলি আমি, আমাকে কিন্তু এই পরিবর্তনের সবকিছুই এই তিনজন শিক্ষক আমাকে করেছে। যেমন সাদানুর ইসলাম চৌধুরী আমাকে শিখিয়েছেন কিভাবে এই বিষয়টি অথবা এই অ্যানেস্থেসিওলজি, পেইন মেডিসিন এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উন্নতি করা যায়, এটা নিয়ে চিন্তা করা। মঞ্জুর হোসেন মুস্তফা কিন্তু আমাকে শিখিয়েছেন কি একজন মানুষ কিভাবে একটা হিউম্যান হতে পারে, একজন আদর্শ নাগরিক হতে পারে, একজন আদর্শ চিকিৎসক হতে পারে। আর কাজী মেজবাউদ্দিন ইকবাল, উনি তো এখনো আমার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অথবা যে কোনো কিছু করার আগে, এই যে যদি ইডিএক এর কথা বলি অথবা আমাদের এই ফেলোশিপ প্রোগ্রামের কথা বলি, এই চিন্তাটি কিন্তু আমি আগে স্যারের সঙ্গে শেয়ার করি এবং ওনার সঙ্গে শেয়ার করেছি। ফাইনাল যে কারিকুলামের যে ড্রাফটটা, এটাও কিন্তু স্যারকে দেখানোর পরেই আমি জমা দিয়েছি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে। অতএব আমি মনে করি যে পোস্ট গ্রাজুয়েটেরও শিক্ষকরা যদিও একটি আধা পাকা অথবা একটু মোটামুটি একটি ম্যাচুর আমরা স্টুডেন্ট নার্চারি করি, সম্ভব তাদেরকেও একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা, একজন ভালো শিক্ষক হিসেবে তৈরি করা অথবা ভালো চিকিৎসক হিসেবে তৈরি করা কিন্তু সম্ভব। এই জায়গাটি যদি একজন শিক্ষক সময় দেন, আন্তরিক হন এবং সর্বতোভাবে চেষ্টা করেন, সে তার ছেলে মেয়েকে যেভাবে সময় দিয়েছে অথবা সময় দেওয়ার চেষ্টা করে, তার ছেলে মেয়েকে যেভাবে দেখার চেষ্টা করে, সেইভাবে যদি তার স্টুডেন্টকে দেখার চেষ্টা করে, তাহলেই কিন্তু সফল হবে সে একজন শিক্ষক। আসলেই স্যার, ছাত্র শিক্ষকের সম্পর্কটা কেমন মধুর হতে পারে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে সাধুবাদ জানাচ্ছেন, অনেকে প্রশংসা করছেন, নতুন আপনাদের সবার উদ্যোগের জন্য কংগ্রেচুলেশনস দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। সারা ইসলাম আপু বলছেন কংগ্রেচুলেশন স্যার। মারাফা মিম আপু বলছেন ধন্যবাদ স্যার, অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার মতো গুণী মানুষের সান্নিধ্য পেয়ে আমরাও কৃতজ্ঞ। আশা করছি আমার সাথে সাথে দর্শক মন্ডলী যারা আছেন সবাই আজকের অনুষ্ঠানের থেকে উপকৃত হয়েছে, আলোকিত হয়েছে অনেকটাই। তো স্যার, আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং কংগ্রেচুলেশন জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই আপনার নতুন এই কোর্সের জন্য। আশা করছি যে বাংলাদেশে এর মাইলফলক আরো অনেক দূর পর্যন্ত গড়াবে, আরো নতুন অনেক কোর্স সংযোজিত হবে আপনার মাধ্যমে এবং তার জন্য সাধুবাদ আগে থেকে জানাতে চাই। স্যার, আবারও ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। তো দেখতে দেখতে সময় কেটে গেল, স্যারের অনেক কথা আমরা শুনতে পারলাম, স্যারের কাছ থেকে অনেক জানা অজানা তথ্য জানা হলো। আশা করছি দর্শক মণ্ডলী আপনারা সবাই উপকৃত হয়েছেন আমাদের আলোচনা থেকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের টেকনিক্যাল টিমকে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের এইরকম প্রোগ্রামগুলো বাস্তবায়ন সম্ভব হয়ে থাকে। আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের সাথে যারা দর্শকরা এতক্ষণ ছিলেন, কমেন্ট করেছেন, লাইভটি শেয়ার করে আমাদের সাথে থেকেছেন সবাইকে। এবং আশা করছি আমাদের পরবর্তী আয়োজনগুলো আপনারা দেখবেন, আপনাদের সাথে পাবো। আমাদের প্ল্যাটফর্মের চ্যানেল H1 পেজ থেকে অনেক ভিন্নধর্মী আয়োজন সম্প্রচারিত হয়ে সরাসরি সাদা অ্যাপ্রনের উদ্যোক্তা, গণ্ডির বাইরে আমাদের ডাক্তার, স্বাস্থ্য বিষয়ক, সংস্কৃতিমূলক বিভিন্ন আয়োজন সরাসরি সম্প্রচারিত হয়। তো সেসব দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের গণ্ডির বাইরের অনুষ্ঠানটি প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার সরাসরি সম্প্রচারিত হয় প্ল্যাটফর্মের অফিসিয়াল ফেসবুক পেজ চ্যানেল H1 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো সেটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আশা করছি পরবর্তী পর্বগুলোতে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে পাবো, এরকমই কমেন্ট করে কিংবা উৎসাহ জুগিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন। সেই পর্যন্ত সবার শারীরিক এবং মানসিক দুটো সুস্থতাই কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতোই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।